আমরা দুই ভাই বোন একসাথে খেতে বসবো। জানো জানো আদিত্যদা, আমি একবার পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছিলাম বলে দিদি আমাকে ভীষণ বকেছিল। দিদি বলেছিল এরপর যদি কখনো তুই খারাপ রেজাল্ট করিস তাহলে সে আমার সঙ্গে থাকবে না। তারপর থেকে আমি কখনো খারাপ রেজাল্ট করিনি, কখনো না। তাহলে কেন কেন দিদি আমাকে ছেড়ে চলে যাচ্ছে? তুমি বলো না আদিত্যদা, তুমি বলো না। আরে পাগল কোথাকার, তো দিদি তোকে ছেড়ে কোথায় চলে যাচ্ছে? সে তো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। আর এটাই তো নারী জীবনের সার্থকতা রে বুবাই। আর তাছাড়া তোর দিদির বিয়ে তো আর বেশি দূরে হচ্ছে না, এই সামনেই হচ্ছে। যখন তোর মন খারাপ করবে তখন তুই তো দিদির কাছে চলে যাবি, না হলে তোর দিদি তোর কাছে চলে আসবে। কেমন সরল কথাটা না আমি একদম বুঝতে পারছিলাম না। এই কথাটা তুমি যদি আমাকে আগে বলতে তাহলে আমি এত কষ্ট পেতাম না। আর এর জন্য তোমাকে কিন্তু শাস্তি সর্বনাশ হয়ে গেছে রে বুবাই, মহা সর্বনাশ হয়ে গেছে। বাবা তুমি এমন করে হাঁপাচ্ছ কেন বাবা? পত্রলেখার ভাগ্যে যে এতখানি পরিহাস লেখা ছিল তা আমি বুঝতে পারিনি বাবা, তা আমি বুঝতে পারিনি। এই কীর্তন গোস্বামীর মান সম্মান সব আজ ধুলোয় মিশে গেছে। কিন্তু মেসমশাই কি হয়েছে বলবেন তো? ওই দেখো বাবা, ওই দেখো একটা কালো মেঘ জমেছে। কিছুক্ষণ পর একটা প্রলয় আসবে, আর সেই প্রলয়ে সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। বাবা বাবা তুমি বলো বাবা, আমায় বলো বাবা কি হয়েছে বাবা, আমায় বলো বাবা। বাবা সবে মাত্র পত্রলেখার গায়ে হলুদ অনুষ্ঠান শেষ হয়েছে। এমন সময় জানিস বাবা, জানিস একটা লোক এসে না আমাকে একটা কাগজ এই দেখ না বাবা, দেখ না রে কাগজে কি লেখা আছে, দেখ না। বুবাই 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 না বুবাই বুবাই কি লেখা আছে চিঠিতে? বুবাই বুবাই চুপ করে থাকিস না। বুবাই বল কি লেখা আছে চিঠিতে? আর আপনি আমাকে উত্তরটা বলতে রাখবেন মেসমশাই। বলুন বলুন কি লেখা আছে চিঠিতে মেসমশাই, বলুন। বলছি বাবা, বলছি ওই চিঠিতে লেখা আছে ওই গজেন্দ্র আমার মেয়ে পত্রলেখাকে সে বিয়ে করতে পারবে না। হতে পারে না মেসমশাই, এই কিছুতে হতে পারে না। আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। না ভুল নয় বাবা, ভুল নয়। এটা কি শুধু চিঠি নয়, পত্রলেখা গজেন্দ্র বন্ধু ভবতোষকে ফোন করে জানতে পারে যে বাসে বরযাত্রী আসার কথা ছিল সে বাসটাকে গজেন্দ্র আটকে বলছেন আপনি। এমনকি গজেন্দ্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সামনে স্বীকার করেছে আমার মেয়ে পত্রলেখাকে সে বিয়ে করতে পারবে না। আপনি দয়া করে একটু শান্ত হন। আমি বলছি সবকিছু ঠিক হয়ে যাবে। ওই ভগবান সব ঠিক করে দেবেন। ভগবান? আরে রাখো তোমার ভগবান, বেঈমান তোমার ভগবান, স্বার্থপর তোমার ভগবান। আমি নিজে না খেতে পেলেও আমি ওনাকে দিচ্ছি জল বাতাসা। আমার ঘরে আলো না চললেও আমি ওনার ঘরে কোনোদিনও জ্বালাতে ভুলিনি সন্ধ্যা প্রদীপ। এই কীর্তন গোস্বামী নিজে বেঁচেতে শুয়েও আমি ওনাকে রেখেছিলাম সিংহাসনে। অথচ আজ আমার বিপদের দিনে হ্যাঁ ভগবান তুমি হাসছো, তাই না? তুমি হাসছো, ভগবান হাসছো। আজ আমার বিপদের দিনে তুমি হাসছো। না 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 ভগবান না, আমি তোমার হাসতে দেবো না ভগবান, আমি তোমার হাসতে দেবো না। তোমার আমি তোমাকে বিশ্বাস করবো। বাবা তুমি শান্ত হও, বাবা তুমি শান্ত। শান্ত হতে পারছি না রে বাবা, শান্ত হতে পারছি না। আমার মেয়েটার মান সম্মান সবকিছু আজ নষ্ট হয়ে যেতে বসছে বাবা। আর জানিস বাবা, জানিস ওই মান সম্মান রক্ষা করার জন্য পত্র লেখা গেছে গজেন্দ্র বাড়িতে, তার সাথে মোকাবিলা করা। কি বলছেন আপনি? আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। আমার মেয়েটার কি হবে আমি কিচ্ছু জানি না। ওরে ও ভাই, ও বাবা দেখিস যেন আমার মেয়েটার কিছু না হয়। ও বাবা আদিত্য একটু দেখো বাবা, একটু দেখো যেন আমার মেয়েটা যেন আত্মহত্যা না করে।
না, এই হতে পারে না। গজেন্দ্র এই পত্রলেখা জীবন থেকে সরে দাঁড়াতে পারে না, এটা অন্যায়। পত্রলেখা গজেন্দ্রকে ভীষণভাবে ভালোবাসে, ওদের এই প্রেমের খবরটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আজ যদি বিয়েটা ভেঙে যায়, মেয়েটার জীবনটা ছাড়কার হয়ে যাবে। তাই গজেন্দ্র উপায়কে যে কোনো উপায় বুঝে ওকে বিয়ে রাজি করাতেই হবে। আমি গজেন্দ্র রায় গাজরে, আমার থেকে হারামি এই পৃথিবীতে একটা কেউ দেখেনি। ভবতোষ, আমি যখন বলছি এই বিয়ে হবে না, তখন এই বিয়ে হবে না। বিয়ে রাজস্ব সম্পূর্ণ হয়ে গেছে, এখন তুই বলছিস বিয়ে করবি না? হ্যাঁ, বিয়ে করবো। এটা কিন্তু আমি অলরেডি ওদের বাড়ির লোকজনদের জানিয়ে দিচ্ছি। বলে হবে না গজেন্দ্র, কেন তুই বিয়েটা করবি না সেটা সকলে জানা দরকার। ভবতোষ, মেয়ে পত্রলেখা 5 বাড়ি 7 জনে মানুষের মেয়েটার বিয়ে দিচ্ছে। মানুষ এইভাবে আনন্দে তার এলাকার জমিদার মহেন্দ্র রায়ের একমাত্র ছেলে গঞ্জ রায়ের সঙ্গে তার মেয়ের বিয়ে দিচ্ছে। আর তুই কেন বলছিস বিয়ে করবি না? আরে বিয়ে যদি করবি না তাহলে নাইট শো সিনেমা দেখার পর তাকে বাড়িতে ফিরতে দিতিস না কেন? বিয়ে যদি করবি না তাহলে আর 5টা মানুষের সামনে তাকে হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছিলে কেন? চুপ ভবতোষ। কোথায় ছিলিস সারা সেদিন তুই? কোথায় ছিলিস সেদিন যেদিন ওই পত্রলেখা সকলের সামনে আমার গালে আমার গালে চড় মেরেছিল? সেদিন তুই ভুল করেছিলি, কারণ সেদিন তুই মদ খেয়েছিলি। বেশ করেছিলাম, আমি আমার বাপের টাকায় মদ খেয়েছি। ওই শালা বাপের টাকায় মদ খাই যাবে। মাথা গরম করিস না ভাই, মাথা গরম করিস না। আমার কথাটা শোন, সেদিন একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে কেন তুই এসব করছিস? একবারও কি তুই ভেবে দেখেছিস পত্রলেখা কি হবে? কেন তুই যাচ্ছিস? তুই যাচ্ছিস? তুই এক কাজ কর না, তুই হ্যাঁ তুই 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 শালা তুই ওই পত্রলেখা স্মৃতিতে সিঁদুরটা তুই পড়ে তুই। ছি গজেন্দ্র, ছি তোর সব কাণ্ড কারখানা দেখে তোকে আমার ছেলে বলে ভাবতে লজ্জা করছে। হ্যাঁ, তা ভেবেন না আমাকে ছেলে, ভেবেন না আমাকে ছেলে। কে তোমাকে ছেলে ভাবতে বলছে? আর তোমাকেও বাবা বলতে খুবই একটা আমার গর্ববোধ হয় না, বুঝেছো? তোর মা যদি আজ এই বাড়িতে থাকতো তাহলে তাকে আমি জিজ্ঞাসা করতাম কি করে এমন একটা কাল সাপের সে জন্ম দিয়েছিল। বাবা, তাহলে তো তোমাকে তো মায়ের কাছে যেতে হবে বাবা। বাজে কথা বাদ দিয়ে বল, ওই মেয়েটাকে তুই বিয়ে করবি কি না? বললাম তো না। আমি তোকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি গজেন্দ্র, বল ওই মেয়েটাকে তুই বিয়ে করবি কি না? একই কথা বারবার বলতে আমার ভালো লাগে না বাবা। বললাম তো বিয়ে আমি করবো না। বিয়ে যদি করবি না তাহলে এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এই! বেশ, তুমি যখন বলছো বাড়ি থেকে বেরিয়ে যেতে, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। কিন্তু বাবা, তোমাকে অসম্মান করে কি করে বাড়ি থেকে বেরিয়ে যাই বলো তো? হ্যাঁ বাবা, কারণ তুমি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছো, ছোট থেকে বড় করেছো, তাই তোমাকে অসম্মান করে বাড়ি থেকে তো চলে যেতে পারবো না বাবা। তবে যাবো বাবা, আমি নিশ্চয়ই যাবো, তবে আমি নিজের পায়ে হেঁটে যাব না বাবা। আমি যাব তোমার কাঁধে চেপে, কাঁধে চেপে। তার মানে হচ্ছে বাবা 4টা কান। হ্যাঁ বাবা, 4টা কান। আর 4টা কানের মধ্যে একটা কান থাকবে। সামনে আসবে না। এবার বলো বাবা, একদম সামনে আসবে। এবার বলো বাবা, বলো তুমি কাকে চাও? তোমার বংশের প্রদীপ, তোমার ছেলেকে না ওই কীর্তন গোস্বামীর মেয়ে পত্রলেখাকে? একদম সামনে আসবে না, সময় নেই বাবা আমার কাছে। মাত্র 3 গুণ 3 1 2 and বেশ, আমি মেনে নিলাম তোকে ওই বিয়েটা করতে হবে না। এরপর দে বাবা, দে ওই পিস্তলটা তুই আমার হাতে দে। ভবতোষ, চলো ভবতোষ, আমরা কীর্তন গোস্বামীর বাড়িতে যাই। ওখানে গিয়ে কীর্তন গোস্বামীকে গিয়ে বলে আসি যে এই বিয়েটা হবে না। ভবতোষ, গজেন্দ্র হচ্ছে আমার একমাত্র সন্তান। সেই সন্তানই যদি আমার বেঁচে না থাকে তাহলে পরের বাড়ির মেয়েকে এ বাড়ির বউ করে নিয়ে এসে আমি কি করব তুমি বলতে পারো ভবতোষ? তার জন্য চলো আমরা ওই কীর্তন গোস্বামীকে গিয়ে জানিয়ে আসি যে এ বিয়েটা হবে না, হবে না, হবে না। গজেন্দ্র, আজ তোর চোখে রঙিন চশমা, তাই তুই প্রকৃত ভালোবাসাটাকে চিনতে পারলি না বন্ধু। কিন্তু একদিন এমন সময় আসবে যেদিন তোর ওই চোখে রঙিন চশমাটা থাকবে না, আর সেদিন তুই ভালোবাসাটাকে হন্য হয়ে খুঁজে বেড়ালেও খুঁজে পাবি না বন্ধু। আর তখন তুই বুঝতে পারবি তুই কত বড় ভুল করছিস। ভুল চলে। হ্যাঁ, যা যা,
তোর জ্ঞান না তোর কাছে রাখ, আমাকে দেবার চেষ্টা করবি না, আর নাহলে তোর বাড়ির লোকজনদের মনে রাখিস আমার নাম গজেন্দ্র রায় গাজরে। আমার থেকে হারামি এই পৃথিবীতে একটা কেউ দেখেনি। আর আমার বাপ ওই মহেন্দ্র প্রতাপ, এই সাহেবগঞ্জের জমিদার, জমিদার সাহেবগঞ্জে গেল কোথায়? একজন গরিব স্কুল মাস্টার কীর্তন গোস্বামীর বাড়িতে। কেন না তার মেয়েকে আমার সাথে বিয়ে দেবে। মাথা খারাপ চালা যেদিন হবে না, ওই বাপটাকে সালামি পৃথিবী থেকে সরিয়ে দেবো, সরিয়ে দেবো, সরিয়ে দেবো, সরিয়ে দেবো। আমি চলে এসেছি গজেন্দ্র, তোমার পত্র লেখা তোমার অনুমতির অপেক্ষা না করে তোমার কাছে চলে এসেছি। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। না না, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমার সাহস দেখে। আমার অনুমতি ছাড়া কোন সাহসে তুমি এ বাড়িতে ঢুকেছো? হ্যাঁ, তোমার ঘরে ঢোকার জন্য আমার কারো কাছে কোনো অনুমতির প্রয়োজন নেই গজেন্দ্র। আমি জানতে চাই তুমি বিয়েটা করবে কিনা। এই শালা, আওয়াজ নিচে শালা, চোখ নিচে শালা। কোথায় ছেলে সেদিন, কোথায় ছেলে সেদিন? তুই যেদিন তুই, হ্যাঁ তুই 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 আমার গালে চড় মেরেছিলি। হ্যাঁ রে শালা, গজেন্দ্র, বাজারে সকলের সামনে তুই শালা আমার গালে চড় মেরেছিলি। হেসেছিল বাজারের মানুষগুলো, হেসেছিল। কিনেছিলাম আমি, কষ্ট পেয়েছিলাম আমি, ভুলিনি সেদিনের চর, তা ভুলিনি। তাই তো সেদিনের চর এখান থেকে মুছে গেল, এখান থেকে শালা এখান থেকে মুছেনি। আজও আমি কান পাতলে একটাই আওয়াজ শুনতে পাই। এখনো ঘুমের ঘরে একটাই আওয়াজ কানের কাছে ভেসে ওঠে। এখনো আকাশে বাতাসে একটাই ধ্বনি হয়। গজেন্দ্র, আজ আমাদের বিয়ে গজেন্দ্র, বাড়ি ভর্তি লোক। বাড়ির লোকজনদের চলে যেতে বল। আর ওই খাবারগুলো, আমার গোটা স্পিনে ফেলে। আর ওই আলোগুলো একটা করে সব নেমে দে। গজেন্দ্র, আমার বাবার সব কিছু শেষ হয়ে যেতে বসেছে। কি ছিল তোর বাপের শালা? না কি ছিল তোর বাপের? হ্যাঁ, তোর বাপের কি ছিল যে শেষ হবে? গজেন্দ্র, আমার কি হবে মিস্টার গজেন্দ্র গজনী রায়? ভাবিনি তো। হ্যাঁ, তোর কি হবে? সত্যি তো এই অবস্থায় এখানে তোকে এটা ধর 50,000 আছে। কত আছে বলতো? 50,000। বাপের জন্যেও এতগুলো টাকা একসাথে দেখিস নি। যা তোর এই ভিখারি বাপটাকে গিয়ে বলবি গজেন্দ্র রায় গাজরে এই টাকাটা তোর ভিখারি বাপটাকে ভিক্ষে দিয়েছে। ও হ্যাঁ, আসল কথা বলতে তো ভুলে যাচ্ছি। এতদিন তোর সাথে প্রেম ভালোবাসার খেলা নাটক যে করেছে, বিয়ে করার নাটক পর্যন্ত নিয়ে এসছি। হ্যাঁ, তারপর রাস্তায় ঘুরিয়েছি, হোটেলে নিয়ে গেছি, তার তো একটা কিছু মূল্য দিতে হবে না? তাই কিছু টাকাটা অনুদান হিসাবে দিয়ে গেলাম। কি দিয়ে গেলাম? অনুদান হিসাবে। বাই, চলি, বাই 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 বাই। এইখান থেকে 500 টাকা বাদ দিয়ে বাকি টাকাটা তুলে রাখ। কি করবে? 500 টাকায় কি করবে? কারণ শ্মশানে বিহারীর লাশ পোড়ানোর জন্য মাত্র 500 টাকারই প্রয়োজন হয় গজেন্দ্র। কে মারবে আমাকে? কে মারবে রে আমাকে? না 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 না, কে মারবে আমাকে? কে? তুই মারবি না? তোর ওই বুড়ো বাপটা। আমি মারবো রে গজেন্দ্র, আমি তোকে মারবো। হ্যাঁ আমি মারবো। এই দেখ গজেন্দ্র, দেখতে পেয়েছিস এই সিঁদুর কোটোটা? তুই দেখতে পেয়েছিস? এটা তোর মায়ের সিঁদুর কোটো। এই সিঁদুর কোটো থেকে সিঁদুর নিয়ে একদিন দেবতাকে সাক্ষী রেখে তুই নিজে আমার সিঁদুরে পরিয়ে দিয়েছিলি। অথচ আমি সবার সামনে সিঁদুরটা পড়তে পারবো না বলে আমি সবার আড়ালে লুকিয়ে এক ফোঁটা করে সিঁদুর রোজ সিঁদুর পেছনে পড়তাম, আর এই সিঁদুর কোটোটাকে জব্দ করে বুকের মাঝখানে লুকিয়ে রাখতাম। কিন্তু আজ তুই আমাকে সমস্ত লুকোচুরি খেলা থেকে মুক্ত করে দিলি গজেন্দ্র, সমস্ত লুকোচুরি খেলা থেকে মুক্ত করে দিলি। তাই তো আজ আমি সবার সামনে এই সিঁদুর নিজের সিঁদুরে পরে নিলাম।
নাটক করছিস না শালা নোটাঙ্কি বাজ নাটক করছিস না, এগুলো নাটক না, নাটক করছিস না টাকার জন্য, না টাকার জন্য। কত টাকা চাই বল 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 না, কত টাকা চাই বল। খবরদার গজেন্দ্র, খবরদার! এই পৃথিবীতে কোনো স্বামীর ক্ষমতা নেই যে তার স্ত্রীর সিঁদুরের দান দিতে পারে। ফেল শালা, সেদিন সিন্ধুটা মুছে ফেল, নাহলে এমন হাল আমি তোর করবো না। দ্বিতীয়বার এই পৃথিবীতে মেয়ে হয়ে জন্মানোর জন্য ভয় পাবে। কি পাবি? ভয়। খবরদার গজেন্দ্র! কি করবি, কি করবি তুই? আমাকে মারবি, মারবি আমাকে? মার গজেন্দ্র, মার, দেখি তোর কত ক্ষমতা আছে। তুই আমাকে মার। জানিস, জানিস গজেন্দ্র, মেয়েরা কখন এমন করে সিঁদুরে সিঁদুর পরে? যখন মেয়েদের সিঁদুর দান হয় তখন মেয়ে এমন করে সিঁদুরে সিঁদুর পরে। আর কখন করে জানিস? যখন দেবী বিসর্জনের সময় সিঁদুর খেলা হয়, সিঁদুর খেলার সময় মেয়েরা এমন করে সিঁদুরে সিঁদুর পরে নেয়। আর কখন করে জানিস? যখন মেয়েদের স্বামী মারা যায়। আজ আমার স্বামী মারা গেছে গজেন্দ্র, আজ আমার স্বামী মারা গেছে, তাই তো আজ আমি এমন করে সিঁদুরে সিঁদুর পরে নিয়েছি। কে আছিস? গজেন্দ্রের বাড়ির সামনে বড় করে একটা গজেন্দ্রের ছবি টাঙিয়ে দে, আর সেই ছবিতে একটা মালা পরিয়ে দে, আর সেই ছবির সামনে চোখের জল ফেলবে গজেন্দ্রের বাবা, আর ঘেউ ঘেউ করে কাঁদবে বিলিতি কুকুরগুলো। আমি তোকে প্রমিস করছি গজেন্দ্র, তোকে আমি যেদিন মারবো না, তোর মুখে আগুন দেওয়ার মতো কেউ থাকবে না। কে কার মুখে আগুন দেয় সেটা সময় বলবে, সময় বলবে সময়। তবে আজ দেখলি তো সেদিনের চোরের বদলাটা কেমন ভাবে নিলাম, কেমন ভাবে নিলাম। আজ তোকে এমন জায়গায় এনে দাঁড় করেছি, না থাকলো এই সমাজে তোর কোনো সম্মান, না থাকলো শালা কোনো মান ইজ্জত। আমাকে বিয়ে করে শালা আমাকে বিয়ে করে। হাস, হাস গজেন্দ্র, হাস। তোর যত হাসি আছে আজ তুই হেসে নে, কারণ এরপরে তুই আর হাসবার সুযোগ পাবি না। আমি তোকে সেই সুযোগ দেব না। প্রতিজ্ঞায় পত্র লেখার আমার এই বেইমানের সিঁদুরের প্রতিশোধ নেব আমি, তোকে ধ্বংস করব আমি। বলিও হরিহর, বলিও বাবা গোপাল, বলি ভাজা ভাজা, বলি জোরে জোরে সারাইকে ভাজা। আজ আমার মেয়ে পত্রকার বিয়ে বলে কথা। এই দেখো আমি আবার এখানে দাঁড়িয়ে আছি, ওদিকে বর যাত্রী সব এলো। মাস্টারমশাই, মাস্টারমশাই বিয়ে হবে না মাস্টারমশাই। গজেন্দ্র পত্রলেখাকে বিয়ে করতে অস্বীকার করেছে। চুপ করো, চুপ করো, তুমি কিচ্ছু জানো না। জানো বাবু ভবতোষ, গজেন্দ্র না আমার মেয়ে পত্রলেখাকে ভীষণ ভালোবাসে, আর সেই ভালোবাসার স্বীকৃতি দিতে ওই দেখো বাবা গজেন্দ্র বর যাত্রী না আমার বাড়ির দিকে আসছে। মাস্টারমশাই আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই মাস্টারমশাই। চলুন চলুন, এখন আমরা পত্রলেখার পাশে গিয়ে দাঁড়াই। জানো জানো বাবু ভবতোষ, জানো ওরা না কেউ আমার কোনো কথা শুনছে না। তুমি ওদেরকে একটু বলে দাও না বাবা, ওরা যেন জোরে 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 সানাইটা বাজায়, জোরে জোরে। জানো বাবা কাল আমার সেই ছোট্ট মেয়ে পত্রলেখার বিয়ে, কাল সে শ্বশুর বাড়ি চলে যাবে। আর সে আনন্দে না আমার বুকটা ভরে গেছে বাবা, আমার বুকটা ভরে গেছে। ও বাবা ভবতোষ, তুমি ওদেরকে বলো না বাবা, ওরে যেন একটু জোরে 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 সানাইটা বাজায়। মাস্টারমশাই আমার কথাটা শুনুন মাস্টারমশাই, আপনি যদি এরকম করেন তাহলে পত্রলেখাকে সান্ত্বনা দেবে মাস্টারমশাই। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ আমি জানি বাবা, আমি জানি বাবা। দেখছো বাবা ভবতোষ, দেখছো ওই রান্না করা খাবারগুলো কেমন কুকুরগুলো খাচ্ছে। আরে খা মাস্টারমশাই খা, তোরা মহানন্দে খা, তোরা পেট ভরে খা। আজ আমার মেয়ে বিয়ে বলে কথা, তোরা মহানন্দে খা, তোরা পেট ভরে খা, তোরা পেট ভরে। মাস্টারমশাই জানো ভবতোষ, ওরা সানাইটা বন্ধ করলে কি হবে? ওই কুকুরগুলো ঘেউ ঘেউ করে সারা বাড়িটাকে একবারে জমিয়ে রেখেছে। জানো বাবা ভবতোষ, বাড়ির আত্মীয় স্বজন সকলে চলে গেলেও ওই কুকুরগুলো
রান্না করা খাবারগুলোকে প্রমাণ করলো বাড়ির আত্মীয় স্বজন সকলে বেঈমান হলে কুকুর কখনো বেঈমানি করে না ভগবান। কুকুর কখনো বেঈমানি করে না। মাস্টারমশাই, আপনি কি পাগল হয়ে যাবেন মাস্টারমশাই? এখন আমাদের সকলকে ভাবতে হবে কিভাবে এই শুভ দিনে শুভক্ষণে পত্রলেখাকে লগ্নভ্রষ্টের হাত থেকে উদ্ধার করা যায় মাস্টারমশাই। কীর্তন গোস্বামীর মেয়ে পত্র লেখাকে লগ্নভ্রষ্টার হাত থেকে উদ্ধার করতে আমি এসেছি ভবতোষ। কে? ও ও বেয়ামশাই, বেয়ামশাই আপনি এসেছেন? আর বাবাজি বুঝি বাইরে দাঁড়িয়ে আছে? না 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 বেয়ামশাই, বাবাজিকে ভেতরে নিয়ে আসুন। ওকে যে বরণ করতে হবে, বরণ করতে হবে। আপনি শান্ত হন কীর্তন বাবু, আপনি শান্ত হন। লগ্ন এখনো বয়ে যায়নি, এখনো অনেক সময় আছে। আজ রাত্রের মধ্যেই আপনার মেয়ে পত্র লেখার বিয়ে হবে। না 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 বেয়ামশাই, না, হাতে একদম সময় নেই, হাতে একদম সময় নেই। বাবাজিকে ভেতরে নিয়ে আসুন। ওকে যে বরণ করতে হবে, বরণ করতে হবে। ও বাবা ভবতোষ, তুমি একটু আমার বেয়াই মশাইকে একটু দেখো বাবা, একটু দেখো। বেয়ামশাই আপনি একটু দাঁড়ান, আমি যাবো আর আসবো। সঙ্গে যে বরণ ডালাটা আনতে হবে, বরণ ডালাটা আনতে হবে। বলি বাবাজিকে তো বরণ করতে হবে, বাবাজিকে বরণ। আর মাস্টারমশাই মনের অবস্থাটা বুঝতে পারছেন? মেয়েটার বিয়ে ভেঙে গেছে বলে মানুষটা প্রায় পাগল হয়ে যাচ্ছে। আর এসবই হচ্ছে আপনার ছেলে ওই গজেন্দ্রর জন্য। আমি জানি ভবতোষ, ওই কীর্তন গোস্বামীর অবস্থা দেখে আমারও ভীষণ অনুশোচনা হচ্ছে। কিন্তু কি করব বলো, যে বাবার এরকম কুলাঙ্গার ছেলে হয় সেই বাবার কি বা করার থাকতে পারে? এর জন্য হয়তো আমিই দায়ী ভবতোষ, এর জন্য হয়তো আমিই দায়ী। কি ব্যাপার আপনারা এখানে? আমরা এখানে এসেছি তোমার বাবা এবং তোমার দিদির কাছ থেকে ক্ষমা চাইতে, বাবা? এবং জানাতে এসেছি যে এই বিয়েটা হবে না। কি বলছেন? এর জন্য তুমি কোনো চিন্তা করো না ভাই, এর জন্য তুমি কোনো চিন্তা করো না। আমি একটা সুপাত্রের সন্ধান করেছি এবং আজ রাত্রে সেই পাত্রের সঙ্গে আমি তোমার দিদির বিয়ে দেবো, এবং এই বিয়েতে যত টাকা খরচা হয় আমি নিজে দেবো বুবাই, আমি নিজে দেবো। এ আপনি কি বলছেন? আমার দিদি গজেন্দ্র দাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে বুবাই, তাছাড়া এই বিয়েটা না হলে আমার বাবার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। বুবাই, না না, এ হতে পারে না, এ অসম্ভব, এ অসম্ভব, এ অসম্ভব। কিন্তু এই ছাড়া যে আর আমার কোনো পথ নেই বুবাই, আমি যে নিরুপায়। আচ্ছা আচ্ছা বুবাই, তোমার দিদি পত্র লেখাকে তো আমি এখানে দেখছি না, সে কোথায়? 1 ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর যাওয়ার সময় বলে গেছে ওই গজেন্দ্রদার সাথে মোকাবিলা করব বলে। এর থেকে বেশি কিচ্ছু জানি না। দিদি এখন কোথায়? আমি চলে এসেছি রে বুড়া। কি তোর স্মৃতিতে এত সিঁদুর এলো কোথা থেকে? না না, এটা সিঁদুর নয় মহেন্দ্র বাবু, এটা সিঁদুর নয়, এটা আপনার ছেলের পরানো বেইমানি। তবে আপনার ছেলের বেইমানির জন্য, আপনার ছেলের ভুল সিদ্ধান্তের জন্য আমার জীবন থেমে থাকবে না মহেন্দ্র বাবু। কারণ আমার সামনে এখন অনেক লড়াই, অনেক সংগ্রাম, আমাকে যে বাঁচতেই হবে। এই তো আমার উপযুক্ত মেয়ের মতো তুই কথা বলেছিস রে মা। তবে আমার সেই সংগ্রাম, সেই লড়াই ততদিন পর্যন্ত সম্পূর্ণ হবে না যতদিন না আপনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন, ততদিন। কি রে মা, তোর মাথায় এত সিঁদুর? বাবা, বাবা গো, এ আমার প্রতিশোধের সিঁদুর বাবা। আমি নিজেই নিজের স্মৃতিতে পড়ে নিয়েছি। ও বাবা, বাবা আমি তো তোমারই মেয়ে বাবা, আমি তো তোমারই মেয়ে। তোমার শিক্ষায় দীক্ষায় বড় হয়েছি। বলো না বাবা, বলো না, আমি তোমার উপযুক্ত মেয়ে হতে পারবো কিনা? বলো না বাবা, বলো না। পারবি, পারবি রে মা, নিশ্চয়ই পারবি। আচ্ছা মাস্টারমশাই, এত কিছু আয়োজন সবই কি তাহলে বিফলে যাবে না ভবতোষদা, কিছুই বিফলে যাবে না। পত্রলেখা দ্রৌপদী স্বয়ংবরের দিন যেমন ঠিক হয়ে গিয়েছিল মহাভারতের যুদ্ধ, ঠিক তেমনি আমার বিয়ের দিন শুরু হয়ে গেল প্রতিশোধের লড়াই। বাবু,
আপনি আমার মাথায় হাত রেখে কথা দিয়েছেন আমি যা চাইবো আপনি তাই দেবেন। বলুন আজ আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। বল, আজ তুই আমার কাছ থেকে যা চাইবি আমি তোকে দু হাত ভরে উজাড় করে দেবো। তুই শুধু মুখ ফুটে বল তুই আমার কাছ থেকে কি চাস। আমি চাই আপনাকে নির্বংশ মরতে হবে গজেন্দ্র রায়কে। যারা আমার সাথে অন্যায় অবিচার করেছে মরতে হবে তাদের সকলকে। আমি এই যুগের বেহুলা, সেই যুগের বেহুলা যেমন কলা গাছের ভেলায় চড়ে স্বামীর প্রাণ বাঁচানোর জন্য পাড়ি দিয়েছিল, ঠিক তেমনি আমিও সেটাতে একসাথে সিঁদুর পরে আমার স্বামীর মৃত্যুর জন্য প্রতিজ্ঞা করছি। যেমন করে জ্বলছি আমি, ঠিক তেমনি করে জ্বালাবো গোটা রায় বংশকে। যেমন করে ঝরছি আমার বাবার চোখের জল, ঠিক তেমনি করে ঝরাবো রায় বংশের বুকের রক্ত। আপনি আমার মাথায় হাত রেখে কথা দিন, কথা দিন আমার মাথায়। ছেড়ে দে বাক্স! ছেড়ে দে। আমি ভেবেছিলাম যে আমার ছেলে অন্যায় করেছে, তাই আমি এসেছিলাম তোর কাছে এবং তোর বাবার কাছ থেকে ক্ষমা চাইতে, কিন্তু না, আমি জমিদার মহেন্দ্র প্রতাপ রায়। আমাকে দেখছিস তুই নির্বংশ হওয়ার হুমকে? তাহলে একটা কথা কান খুলে শুনে রাখ পত্র লেখা, আজ থেকে তোদের যে প্রতিশোধের লড়াই শুরু হলো সেই লড়াইয়ে আমি থাকবো আমার ছেলের পাশে। তারপর দেখবো এই লড়াইয়ে কে জেতে, তুই নাকি আমার ছেলে গজেন্দ্র। আরেকটা কথা, আজ থেকে জমিদার মহেন্দ্র প্রতাপ রায়ের একটাই প্রতিজ্ঞা, আর সেটা হলো তোর পরিবারের ধ্বংস। আপনি চলে যাবেন না ব্যবসায়, আপনি চলে যাবেন না। আপনি চলে গেলে যে আমার মেয়েটা যে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে, সেই সময় আর কোনোদিনও সে মাথা উঁচু করে হাঁটতে পারবে না। আপনি চলে যাবেন না। এখন উপায়, এখন উপায়। ভবতোষ, ভবতোষ, আমি কন্যাদায়গ্রস্ত পিতা ভবতোষ। তুমি আমার মেয়েকে গ্রহণ করো ভবতোষ, গ্রহণ করো ভবতোষ। আমি তোমার মাস্টার মশাই ভবতোষ, আমি তোমার মাস্টার মশাই। আজ আমি তোমার কাছে গুরু দক্ষিণা চাইছি ভবতোষ। বলো বলো ভবতোষ, বলো তুমি পারবে না গুরু দক্ষিণা দিতে? বলো ভবতোষ, বলো। পারবো মাস্টারমশাই, পারবো। আপনাকে আমি গুরু দক্ষিণা দিতে পারবো মাস্টারমশাই। আমি পত্রলেখাকে বিয়ে করতে রাজি আছি ভবতোষ। তোমাকে যে আমি কি বলে সান্ত্বনা দেবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না বাবা। ওরে ও বুবা, যা বাবা, যা বাড়ির ভেতরে যা, গিয়ে আত্মীয় স্বজন সকলকে বলিস এ বিয়ে হবে রে বাবা, এ বিয়ে হবে। আসল ওই পুরুত মশাই গিয়ে বলিস এ বিয়ে হবে, এ বিয়ে হবে। হ্যাঁ বাবা, যাবো নিশ্চয় যাবো। আমার দিদির বিয়ে বলে কথা আপনারা কেউ কোথাও যাবেন না। এই লগ্নে আমার দিদির বিয়ে হবে। বুবাই আমার কথা শোন, বুবাই আমার কথা শুনে যা। এই বিয়ে আমি করতে পারবো না রে বুবাই, এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। এই বিয়ে তো আমি স্বেচ্ছায় করছি, তাহলে তোমার আপত্তি কোথায় পত্রলেখা? কারণ এই বিয়েটা হচ্ছে আমার ইচ্ছার বিরুদ্ধে। চমৎকার ভবতোস্তা, চমৎকার। যেই একজন আমাকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিল, ঠিক তেমনি আরেকজন চলে এলো সেইখান থেকে করিয়ে দিতে। মেয়েদের জীবনটা আজকালকার দিনে কতখানি অসহায়, তাই না ভবতোস্তা? না পত্রলেখা, না, তুমি আমাকে ভুল বুঝছো। সব পুরুষ সমান না, তার ব্যতিক্রম তো থাকে। তাছাড়া আমি গজেন্দ্র নই, ভবতোষ মুখার্জি। সকলের সামনে তোমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে তোমার সম্মান তোমাকে আমি ফিরিয়ে দেবো। আপনি কি চাইছেন বলুন তো? আপনি কি চাইছেন? আপনি আমাকে দয়া দেখাতে চাইছেন? হ্যাঁ, আপনি আমাকে দয়াই দেখাতে চাইছেন। আপনি চাইছেন সারা জীবন আমি আপনার পায়ের তলে আপনার অনুগ্রহে বেঁচে থাকি, কিন্তু পারবো না। বিশ্বাস করুন, সুতোই টানা পুতুল হয়ে আমি বাঁচতে পারবো না। তুমি আমাকে ভুল বুঝছো পত্রলেখা, ভুল বুঝছো। তুমি একবার অন্তত আমাকে বিশ্বাস করে দেখো, তুমি ঠকবে না পত্রলেখা। আপনার কথা মেনেই নিলাম। আপনার দেওয়া সিঁদুরটা না হয় আমি সিঁদুরটা পরেই নিলাম, কিন্তু বলতে পারেন তার কি হবে যে পৃথিবীর আলো দেখবার জন্য ধীরে ধীরে অপেক্ষা করছে আমার পেটের ভেতর।
ওরে মা, তার মানে তুই মা হতে চলেছিস। এই কীর্তন গোস্বামীর সত্য সাধনা আমার মা, আমার সম্মান সব কিছু তুই ধুলোয় মিশিয়ে দিলি রে মা, সব কিছু তুই ধুলোয় মিশিয়ে দিলি। ওরে ও মা, ওরে ও মা, যখন তোর এই ঘটনার কথা এই সমাজের 5 জনের মধ্যে জানাজানি হয়ে যাবে, তখন তোর এই বাবাকে যে আত্মহত্যা করতে হবে, মাস্টারমশাই, আত্মহত্যা করতে হবে। না রে মা, এতে তোর কোনো দোষ নেই রে মা, সব দোষ আমার। আসলে আসলে আমি খেয়াল করিনি রে মা, আমার সেই ছোট মেয়েটা না আজ কত বড় হয়ে গেছে। এই মা, মা তোর মনে পড়ে এই তো কদিন আগে তুই আমার আঙুল ধরে দাঁড়াতিস, তারপরে না 1 পা 2 পা করে হাঁটতিস, আর দেখো দেখো আমার সেই ছোট্ট মেয়েটা না আজ কত বড় হয়ে গেছে। তাই তো সে নিজের সিদ্ধান্ত সে নিজেই নিতে শিখে গেছে। আর আমার মতো হতভাগ্য বাবা মায়েদের উদ্দেশ্যে বলছি, যেসব মেয়েদের জন্য বাবা মাকে অসম্মানিত হতে হয়, যাদের জন্য এই সমাজের 5 জনের কাছে আপনারা মুখ দেখাতে পারেন না, আপনারা দয়া করে এইসব মেয়েদেরকে আপনারা কোনোদিনও ক্ষমা করবেন না, আপনারা ক্ষমা করবেন না। তোর এই বাবাকে তুই আজ মাস্টারমশাই কতটা আঘাত পেয়েছেন বুঝতে পারছো? এক বুক চত্বর নেই মাস্টার চলে গেল, তাই বলছি এখনো কিছু দেরি হয়নি পথলেখা। তোমার গর্ভের সন্তানের নাম আমি দেবো, তাকে পিতৃ পরিচয় দেবো আমি, তুমি শুধু বিধি রাজি হয়ে যাও। হায় রে পুরুষ শাসিত সমাজ, যে বাবা আমাকে জন্ম দিল সেই বাবা সবকিছু দেখে শুনে শোনার পর চলে গেল ঘরের ভিতরে মুখ লুকিয়ে কাঁদতে, আর যে আমার শীতেতে সিঁদুর দিল, গর্ভের সন্তান দিল, আমাকে স্ত্রীর স্বীকৃতি দিতে চাইল না, ছুঁড়ে ফেলে দিল আস্থা করে। তখনই আরেকজন চলে এলো সেই আস্তাকুর থেকে তুলে নিতে। বা চমৎকার ভবদত্তা, চমৎকার, দয়ার বোঝাটা একটুখানি বেশি হয়ে যাচ্ছে না? তুমি আমাকে ভুল বুঝছো পথলেখা, ভুল বুঝছো। আমি ভুল বুঝছি না, আমি ঠিকই বুঝছি। আপনি কি চাইছেন বলুন তো? আপনি কি চাইছেন? আপনি চাইছেন এই সমাজে সবাই আমার সন্তানকে দেখে বলুক, আমার সন্তানকে সবাই জেনে বলুক, এই ছেলেটা তোর মায়ের নাকি 2টো বিয়ে, বল 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 বল, তোর মায়ের কটা বিয়ে, তোর মায়ের কোনটা আসল বিয়ে, কোনটা নকল বিয়ে, বল বল। আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন সবাই আমার সন্তানকে তাই বলুক? না না পথলেখা, না, আমি সেটা চাই না পথলেখা। নিজের জন্য নাই বা বাঁচলাম, দয়া করে আমার এই গর্বের সন্তানটার জন্য আমাকে একটু বাঁচতে দিন, বাঁচতে দিন। পথলেখা, দিদি দিদি, সেখানে ঘরের ভিতর চল, দিদি সেখানে ঘরের ভিতর চল। কি হয়েছে বাবা, কি হয়েছে? বাবা 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 গলায় ধরে দিয়ে আত্মহত্যা।
বল বল, তুই এতক্ষণ যা বললি সব মিথ্যে কথা বলেছিস। বল ভাই বল, আমাদের বাবার কে চলে? বল আমাদের বাবার কে চলে? বল আমাদের কে চলে? আমাদের বাবার কে চলে? সব মিথ্যে, 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 মিথ্যে। কাল সাপ, ওই কাল সাপের বিষ দাঁতটাকেই আমি ভেঙে দিয়েছি। ওই যেভাবে আমি আমার বাড়িতে পত্রলেখাকে অপমানটা করেছিলাম, ভেবেছিলাম ওই অপমানের পর পত্রলেখা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সারা মরবে, কিন্তু না, হলো উল্টো। মূল্য তার বাপ কীর্তন গোস্বামী। পত্রলেখা মরলে শালা এক ঢিলে দুটো পাখিয়ে মরত, কারণ ওই পত্রলেখার পেটের বাচ্চাটার বাবা হচ্ছি আমি। তাহলে পত্রলেখা মরলে পেটের বাচ্চাটা মরত। আর তাছাড়া ওই পত্রলেখা যে আমার গালে চড় মেরেছিল, সেই চড়ের বদলাটাও তো নেওয়া হয়ে যাবে। তোমার সেই চরের বদলা নেবে এই রুমিয়া। আরে রুমিয়া, 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 মাই ডার্লিং, মাই সুইট হার্ট। আমি হলাম তোমার ভালোবাসার রানী, তাই তো আমার ভালোবাসাকে বাঁচানোর জন্য আমি নজরে রেখেছিলাম ওই পত্র লেখার উপরে। আমি তো আমার ভালোবাসার কোনো ক্ষতি হতে দিতে পারি না। মাই ডার্লিং, মাই ডার্লিং। কি রে, হ্যাঁ? অবাক হয়ে কি দেখছিস আমার দিকে? দেখছি তোমার নাটক। এই 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 নাটক, নাটক মানে কি? হ্যাঁ নাটক। আরে 2 বছর ধরে পত্র লেখার সঙ্গে প্রেম করলে, তাকে ভালোবাসি বলে ফুল সজ্জাটাও করে নিলে, কিন্তু বিয়ের দিনে যেই এলো অমনি একটা আরে বাবা, কাছে কেউ নেই, কেউ নেই। আরে বাবা দেখে দাও, আরে ছাড়ো না। গুরু, এমন খবর এনেছি না গুরু, যেটা শুনে তুমি একেবারে আনন্দে। দেখি রুমিয়া, সত্যনারায়ণ পুজো বাড়িতে। হ্যাঁ, বাবা বললেন, বাবা বললেন ঘরে গজা। বাবা নামটা ভালো করে বলুন। তখন বলছে গজেন্দ্র, বলছে বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে। তাই কি? বলছে হ্যাঁ, ভালো করতো। বলছে বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে, তাহলে এই সত্যনারায়ণ পুজোতে কি কি উপকরণ লাগে আমি তো জানি না। রুমিয়া জানে, হ্যাঁ রুমিয়া জানে। তাই রুমিয়া এসেছে কি, এই বল না কি কি লাগে। সত্যনারায়ণে আয় 500 মানে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বোন, আমি আর গুরু সবকিছু ব্যবস্থা করে নিচ্ছি। তুই বাড়ির ভেতরে যা। আর শোন, আমাকে জিজ্ঞাসা না করে তুই কিন্তু বাড়ির বাইরে যাবে না, কেমন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমরা দুজনে কথা বলো, আমি ওই পূজোর দিকটা একবার দেখাসি। আরে তোর বোনটা তো দারুণ দেখতে রে। হ্যাঁ গুরু, ওই তো আমার একমাত্র বোন, ও ছাড়া তো পৃথিবীতে আমার কেউ নেই। তাই তো বলছে তোর বোনের বিয়ে দিবি না। আরে কেন দেবো না গুরু, নিশ্চয় দেবো। কি তুমি তো জানো গুরু, এখনকার দিনে একটা মেয়ের বিয়ে দিতে গেলে কত টাকা খরচ হয়। কিন্তু আমি, হ্যাঁ হ্যাঁ, তুমি যখন একদম চিন্তা নেই, আমার বোনের বিয়ে তুমি করবে, আরে আমার গুরু যেখানে চিন্তা কেন? একদম। আরে বা একদম চিন্তা করবে না। আরে তোর বোন মানে তো আমার বউ। বোন, তোর বোন মানে আমার বোন। হ্যাঁ, তাই তোর বোনের বিয়েতে যত টাকা খরচা হবে আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবো। হ্যাঁ, এই জন্য তো বলছি গুরু, এমন একটা ছেলের সন্ধান করো যে আমার বোনটাকে সবসময় চোখে চোখে রাখে। একদম আমার মতো, আমার মতো করে। হ্যাঁ, মানে আমি আমার মতো করে তোর বোনের জন্য ছেলে দেবো। তাকে ওসব কথা বাদে, থানায় গেছিলি খবর কি নিয়ে এলি সেটা বল। এই সাহেব কোন নতুন অফিসার ওই আদিত্য নারায়ণ তোমার লেজা পা দিতে চাইছে গুরু। শালা অফিসার এসেই আমার বিরুদ্ধে ফোন করে। হ্যাঁ গুরু, ওই শালা অফিসার বলছিল যে কীর্তন গোস্বামী আত্মহত্যার জন্য নাকি তুমি দায়ী গুরু। আর ওই জন্য তো শালা ওই কীর্তন গোস্বামী আত্মহত্যা করার পর ওই শালা পুলিশ অফিসার এক ফ্যান পুলিশ নিয়ে গেছিল ওই পত্র লেখার বাড়িতে। তারপর সেখানে পত্র লেখাকে বারবার করে রিকোয়েস্ট করছিল গুরু যে পত্র লেখা তুই একবার ওই গজেন্দ্র নামে একটা কমপ্লেন কর, তারপর ডাক ওই শালা গজেন্দ্রর কি হাল আমি করি। তারপর কি জানো গুরু, হ্যাঁ বল। আমার কি মনে হয় হ্যাঁ, বল। আমার মনে হয় পত্র লেখার আদিত্য নারায়ণ দুজনকে আগে থেকে চেনে গুরু। তুই কি জানবি? আরে খবর নিয়েছি গুরু, খবর নিয়েছি। ওরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়াশোনা করতো, আর তাই তোরা দুজনকে তুই দিয়ে কথা বলে গুরু। আর সেই জন্যই তো ওই শালা আদিত্য নারায়ণ ওই বারবার করে পত্র লেখাকে বলছিল যে পত্র লেখা তুই একবার পরে গজেন্দ্র নামে একটা কমপ্লেন দে, তারপর ডাক ওই শালা গজেন্দ্রের কোমরটা কি করে ভাঙি। আচ্ছা, সেটা জানো গুরু, পত্র লেখা কিন্তু কমপ্লেন দিতে রাজি হয়নি গুরু। ভালো কথা শোনা যায়। পত্র লেখা রাজি হয়নি, সেটা ভালো খবর। কিন্তু সব থেকে খারাপ খবর শোনালি অফিসার এসেই আমার বিরুদ্ধে কথা বলছে না। ও জানে না, হ্যাঁ এত বড় সাহস এসেই আমার বিরুদ্ধে কথা বলে। আমি গজেন্দ্র রায় আমার থেকে হারাম এই পৃথিবীতে একটা কেউ দেখেনি। সাহসটা দেখালাম কোথায় গজেন্দ্র? আমি আদিত্য নারায়ণ রায়, না দেব দাড়ি,
না দেবো ক্ষমা, আমার পায়ে ধরলেও করবো না তোকে ক্ষমা। তুমি জানো না অফিসার, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? ভদ্রলেখার অপরাধের সামনে তোদের বিরুদ্ধে একটা কমপ্লেন যদি আমি পাই, কথা দিলাম ঘর ধরে টানতে টানতে সোজা থানার লকআপে ঢোকাবো। ওই কাজটা করতে হলে তোমাকে আরেকবার এই পৃথিবীতে পুলিশ অফিসার হয়ে জন্ম নিতে হবে। তুমি হয়তো কয়েকটা ইঁদুর মেরেছো, ছুঁচো মেরেছো, কিন্তু কোনোদিন বাঘ শিকার করনি। বাঘ মানুষকে শুয়োরের বাচ্চা বলে খুব রেগে যায়, আর বাঘের বাচ্চা বললে খুব খুশি হয়, কিন্তু এই মানুষটা জানে না দুটোই কিন্তু জানোয়ার। আমি জানোয়ার, আর সেই জানোয়ারটার নাম দ্য রয়্যাল বেঙ্গল টাইগার গজেন্দ্র রায় গাজরে। এই গাজরে শালা, এটা তো থানা নয়, আর এটা তোর বাড়িও নয়, এটা গজেন্দ্র রায় গাজরের বাড়ি। শালা আমি বলবো তুই শুনবি। ও অফিসার, তোমাকে তো আসল কথা বলা হয়নি। আমাকে পাহারা দেওয়ার জন্য এই বাড়িতে অনেক বিলেতি কুকুর পোষা আছে। সেই কুকুরগুলো চায় না তার মনিবের সামনে কেউ উঁচু গলায় কথা বলুক। তোমার এই গলার আওয়াজটা যদি আমার ওই কুকুরগুলোর কানে গিয়ে পৌঁছায় না, মা কাল টেপে করে বলছি, ওই কুকুরগুলো তোমার গলাটা ছিঁড়ে দেবে অফিসার। আরে দাঁড়া 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 দাঁড়া, নিজেকে যদি বাঘ মনে করিস তাহলে তোর আত্মরক্ষা করার জন্য কুকুরগুলো কেন পুষে রেখেছিস? আসলে তুই নিজেকে বাঘ ভাবলো না, তুই হচ্ছিস একটা কুত্তা, একটা রাস্তার নেড়ি কুত্তা। এই গজেন্দ্র, তোর এই পোষা কুত্তাটাকে বলে এগুলো পকেটে ঢুকিয়ে রাখতে। এইগুলো চালানোর জন্য কলিজায় দম থাকতে হবে। দম মাথা ঠান্ডা কর, আমি বলছি মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা, মাথা গরম করে কাজ হয় না, একদম মাথা ঠান্ডা। দেখছিস তো অফিসার, হ্যাঁ ডিউটিতে আছে, পুলিশ পোশাকে সে কোমরে পিস্তল মারবো এক চট, থানায় নিয়ে যাবে, উল্টো পুল্টা কেস দেবে, এমন এমন জায়গায় মারবে সকালে উঠতে পারবি না, বসতে পারবি না। চলা কথা যা, আমি আছি, একাই কাঁপবে, পুলিশটার জন্য একাই কাঁপে। যা মাথা টানা করে বাড়ি যা, যা আমি দেখে নেবো। একটা কথা সারা ভালো করে শুনে রাখ, আর যদি কখনো এই গুরুর বাড়িতে এসে আমার গুরু নাম উল্টো পাল্টা কথা বলিস, সালা এই পিস্তলের ছোটা গুলি সারা ছাট ছাট করে তোর বুকে ভরে দেবো রে। কান খুলে শুনে রাখ, আজ থেকে 24 ঘন্টা আমার নজর থাকবে তোর উপর। আমি জানতে পেরেছি অনেক 2 নম্বরী ধান্দার সঙ্গে তুই যুক্ত। একটা ক্লু যদি পাই, কথা দিলাম তোকে না কোনো তড়ি, না কোনো বন্দুক, না কোনো ফোর্স, সোজা সেখানে মাটিতে পুঁতে দেবো। আপনার সাহস তো কম নয় অফিসার। এর আগে এই এলাকাতে যে অফিসার এসছে, সে প্রথমে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তারপর সে ডিউটিতে গিয়ে জয়েন করেছে, আর আপনি এসেছেন আমার ছেলের সঙ্গে লড়াই করতে। সকালে ঘুম থেকে উঠে পুজো অর্চনা করে মায়ের চরণ স্পর্শ করে তারপর ডিউটিতে আসে। তাই 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 যাত্রার পায়ে হাত দিয়ে আমি আমার এই হাতটার অসম্মান করতে পারি না মহেন্দ্র বাবু। আপনি জানেন না যে আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমার একটা ইশারাতে আপনার এই বাড়ি থেকে লাশ বেরোবে, লাশ। বাস্তব আপনার ওই বাপ ছেলেকে, আর সেটা খুব তাড়াতাড়ি। সেটা আপনি কোনোদিনও পারবেন না অফিসার, কারণ হাতি ঘোড়া গেল তল আর মশা এসে বলছে কত জল। আপনি ভুলে যাবেন না যে আমি জমিদার মহেন্দ্র প্রতাপ রায়। আমার কথাতে বাঘে গরুতে এক ঘাটে চল। কান খুলে শুনে রাখুন, ওই পত্র লেখার উপর যে অত্যাচার হয়েছে তার সঠিক বিচার করবো আমি খুব তাড়াতাড়ি। কীর্তন গোস্বামীর মৃত্যুর কারণ আমি ওই আদালতে পেশ করব। সেদিন আপনার ওই বংশের প্রদীপের হাতে থাকবে হাত কড়া, আর কোমরে থাকবে দড়ি। সেটাই আমি করব খুব তাড়াতাড়ি।
স্বরলিপি নেই কোনো কান্না, ঠিকানা নেই তো কোনো বেদনা। স্বরলিপি নেই কোনো কান্না, ঠিকানা নেই তো কোনো বেদনা। এই জীবনে শুধু ভালোবাসা, শুধু এই জীবনে শুধু ভালোবাসা, শুধু কান্নারি নাম, কেন কান্নারি নাম। স্বরলিপি নেই কোনো কান্না, ঠিকানা নেই তো কোনো বেদনা। স্বরলিপি নেই কোনো কান্না, ঠিকানা নেই তো কোনো বেদনা। এই জীবনে শুধু ভালোবাসা, শুধু এই জীবনে শুধু ভালোবাসা, শুধু কান্নারি না, কেন কান্নারি না, কান্নারি না, কেন কান্নারি না, কান্নারি না, কেন কান্নারি না। দিদি, এই দিদি, বল ভাই। বাবা চলে গেল, তুইও নিজেকে একটা করে একা বন্দি করে রেখেছিস, না কথা বলিস না কাছে ডাকিস। কেন কেন রে দিদি, কেন তুই নিজেকে এত কষ্ট দিচ্ছিস? লজ্জাই, লজ্জাই রে ভাই, লজ্জাই। বলতে পারিস ভয়ে। লজ্জা, ভয়, কিসের লজ্জা কিসের ভয় রে দিদি? মেয়ে হয়ে বাবার যে অসম্মান করা সেটা তো আমি করেই ফেললাম রে ভাই। দিদি। এমনকি আমার জন্য, এমনকি আমার জন্য বাবার জীবনটা পর্যন্ত চলে গেল। বিশ্বাস কর, বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর। আমি বুঝতে পারিনি রে ভাই, আমি বুঝতে পারিনি যে কীর্তন গোস্বামীর মেয়ে তার নিজের রাহু হয়ে তার বাবাকে গ্রাস করবে, আমি বুঝতে পারিনি। তাই তো আমার জীবনে যে অন্ধকার নেমে এসেছে, সেই অন্ধকারের কালো ছায়া যেন তোর জীবনে না পড়ে। চলে যা, সরে যা আমার সামনে থেকে, চলে যা, চলে যা আমার সামনে। আমার মনে হয় এগুলো তোর ভুল ধারণা ছাড়া আর কিছু নয় পত্রলেখা। একে তুই, আমি তো আমার সিদ্ধান্তের কথা তোকে অনেক আগেই জানিয়ে আমি দিয়েছি। জানি, আমি জানি তুই আমাকে তোর সমস্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিস, তবু আমি তোর কাছে এসেছি কেন জানিস? আমি তোর কোনো কথা শুনতে চাই না। দিদি, আদিত্যদা কি বলছে অন্তত একবার শুনে দেখ আমি দিদি। তো আমার নিজের ভালোটাই চাইছি না রে ভাই। দিদি, আমি জানতে চাই এইভাবে দিন দিন নিজেকে আর কত শেষ করবি তুই? যতদিন না আমার এই বেঈমানের সিঁদুরের প্রতিশোধ নিতে পারছি, ততদিন। পত্রলেখা। দিদি, আর ওই প্রতিশোধ নিতে গিয়ে যদি তোর কিছু হয়ে যায় তখন আমার কি হবে রে দিদি? হবে না রে ভাই, হবে না। আমার কিচ্ছু হবে না রে ভাই, কিচ্ছু হবে না। আচ্ছা তোরা কি চাইছিস বলতো? তোরা কি চাইছিস? তোরা চাইছিস আমি ঘরের ভিতরে মুখ লুকিয়ে বসে থাকি, ওই জানোয়ারটার ভয়ে আমি ঘরের ভিতরে ডুকতে ডুকতে কাঁদি? পত্রলেখা। না না, এত সহজে হার মানতে শিখে এই পত্রলেখা। আমি মরবো, আমি না হয় মারবো। না 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 দিদি, না মরার কথা বলিস না রে দিদি, মরার কথা বলিস না। ছোট্টবেলায় রে দিদি, সেই ছোট্টবেলায় মাকে হারিয়েছি রে দিদি। মায়ের কথা আমার কিচ্ছু মনে পড়ে না রে দিদি, মায়ের কথা আমার কিচ্ছু মনে পড়ে না। এখন বাবা চলে গেল, তাহলে আমি কি নিয়ে বাঁচবো রে দিদি? আর এখন তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে রে দিদি? আমার কি হবে? মরে যাবো রে দিদি, মরে যাবো। এত কষ্ট সহ্য করতে না দেবে, আমি হয়ে দিদি মরে যাবো। চলে গেল, চলে যা, চলে যা, তোরা সবাই চলে যা। আমার এটা একার লড়াই, আমি একাই লড়বো, তোদের কাউকে চাই না, কাউকে না। চলে যা। মানছি এটা তোর একা লড়াই, কিন্তু পত্রলেখা একবার তোর শরীরটার দিকে তাকিয়ে দেখ, এখন তোর শরীরের এই অবস্থা, আর এই সময় তুই কিনা একটা যুদ্ধ ঘোষণা করে বসে আছিস। তোরা কি চাইছিস বলতো? তোরা কি চাইছিস? তোরা কি চাস না এই লড়াইটাতে আমি জিতে? আমি
সব সময় চাই তুই এই লড়াইটাতে জিত, কিন্তু পত্রলেখা একবার তার কথাটা ভেবে দেখ যে আর কয়েকটা দিন পরে পৃথিবীতে আসতে চলেছে, তখন তুই কি করবি? নিজের লড়াই লড়বি নাকি নিজের বাচ্চাকে সামলাবি? আর তাছাড়া এই লড়াইয়ের মাঝখানে গজেন্দ্র যদি তোর বাচ্চাটার কোনো ক্ষতি করে দেয়? হবে না, হবে না রে আদিত্য, হবে না, আমার সন্তানের কোনো ক্ষতি হবে না। এই আদিত্য, এই বলবি না আর কখনো এসব কথা মুখে আনবি না। আমার সন্তানের কোনো ক্ষতি হতে পারে না। আমার সন্তান গর্ভ থেকে সবকিছু দেখতে পাই জানিস, সে চিৎকার করে বলে মা, মা গো, এই অন্যায়ের বিরুদ্ধে তোমাকে প্রতিশোধ নিতেই হবে। মানছি তোর সমস্ত কথা, আমি মানছি, কিন্তু এই সমাজ যখন তোর ওই বাচ্চাটার পরিচয়ের কথা জানতে চাইবে, তখন কি বলবি তুই? এই আদিত্য, তুই কোন সমাজের কথা বলছিস রে? তুই কোন সমাজের কথা বলছিস? ওই গজেন্দ্রের জন্য যখন আমার বাবাকে মরতে হয়েছিল, তখন কোথায় ছিল তোদের ওই সমাজ? ওই গজেন্দ্রের জন্য যখন আমাকে লগ্ন ভ্রষ্ট হতে হয়েছিল, তখন কোথায় ছিল তোদের ওই সমাজ? ওই গজেন্দ্র যখন আমাকে লগ্ন ভ্রষ্ট করে দিয়ে আমার সন্তানটাকে নষ্ট করে দেওয়ার জন্য আমার হাতে নোটের বান্ডিলটা গুঁজে দিতে চেয়েছিল, তখন কোথায় ছিল তোদের ওই সমাজ? মানি না, তোদের ওই সমাজ আমি কিচ্ছু মানি না। শুনে রাখ আদিত্য, এই লড়াইটা আমার একার লড়াই, আমি একাই লড়বো। যদি তোর অন্য কোনো কথা বলার থাকে তাহলে বল, তাহলে এখান থেকে চলে যেতে পারি। আমি চলেই যাচ্ছি পত্রলেখা, তবে যাবার আগে তোকে একটা কথা বলে দিয়ে যাই, যদি পারিস অন্তত একটিবার আমার কথাটা ভেবে দেখিস পত্রলেখা, অন্তত একটিবার। ভালো বন্ধু, তুই যা চাইবি আমার ভালোর জন্যই চাইবি। আমার সন্তান আমাকে একটু গর্ভ থেকে দেখতে পাই রে, সে আমাকে বলে মা, বাগো, নারীরা যে নগণ্য নয় সেটা তোমাকেই বুঝিয়ে দিতে হবে মা। তোমার এই বেঈমানের সিঁদুরের প্রতিশোধ তোমাকেই নিতে হবে মা। ওই জানোয়ারগুলোকে তোমাকে নিজের হাতে শাস্তি দিতেই হবে মা। আদিত্য, তুই দেখিস, তুই দেখিস, একদিন তোর এই বন্ধু ঠিক জিতে যাবে রে আদিত্য, একদিন তোর এই বন্ধু ঠিক জিতে যাবে। কিন্তু আমিও তো একজন মা হয়ে আমার এই গর্ভের সন্তানকে রক্ষা করার দায়িত্ব তো আমারই। যেমন করে হোক আমার সন্তানকে তো আমাকেই রক্ষা করতে হবে। কিন্তু আদিত্য কি বলে গেল, ওই জানোয়ারগুলো আমার সন্তানের ক্ষতি করে দেবে, আমার সন্তানকে শেষ করে। না, কিছুতেই না, আমি মা হয়ে কিছুতে আমার সন্তানের কোনো ক্ষতি হতে দিতে পারি না। আমি কি করব? আমি চলে যাব, আমি আমার সন্তানকে নিয়ে এখান থেকে চলে যাব বহু দূরে। এজন্য অভিশপ্ত প্রীতির পিপাসা, রুদ্ধ সিংহদ্বার থেকে হতাশায় রুক্ষ ক্লান্ত মুখে তুমি যাচ্ছ দূরে। এ লড়াই শুধু তোমার, কেউ তো সঙ্গ দেবে না রে। স্বাদের বস্তুর মাঝে মোদের শুধু চাই আর চাই। একটা মেয়ে যে এতখানি নির্ভীক সাহসী হতে পারে তা পত্রলেখাকে না দেখলে বুঝতেই পারতাম না। মেয়েটা একাই মহেন্দ্রবাবু আর গজেন্দ্রের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। ওকে দেখে সমাজের প্রত্যেকটা মেয়ের উচিত এভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আমিও বাস্তবসের শিক্ষা আদর্শে বড় হয়েছি, তাই তো এই লড়াই থেকে সাহায্য করতে আমি এগিয়ে এসেছি। আমি জানি গজেন্দ্র আমার অনেক বড় ক্ষতি করে দিতে পারে, কিন্তু একজন শিক্ষিত আদর্শবাদী মানুষ হিসেবে আমি তো ঘরে বসে মুখ লুকিয়ে থাকতে পারি না। কিন্তু পত্রলেখা কেন আসছে না? কেন যেহেতু লেট করছে বুঝতে পারছি না। গজেন্দ্র তো ওদিকে বাজ পাখির মতো ক্ষুধার্ত হয়ে আছে। যদি একবার জানতে পারে পত্রলেখা এখান থেকে চলে যাচ্ছে, তাহলে এখনই হয়তো ঝাঁপিয়ে পড়বে। এদিকে ট্রেন আসার সময় হয়ে গেল, মেয়েটা কেন যেহেতু লেট করছে বুঝতে পারছি না। এবার কিন্তু আমার ভীষণ পত্রলেখা। আমি চলে এসেছি ভবতোষদা, আমি চলে এসেছি। চলো, আর দেরি করে ঠিক হবে না, এখান থেকে বেরিয়ে যেতে হবে। ওই জানোয়ারগুলো যদি জানতে পারে না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ভবতোষদা, আমি তো চলে যাব, আমার কাছে তো টাকা পয়সা কিচ্ছু নেই ভবতোষদা। চিন্তা করো না পত্রলেখা, নাও, এতে 50,000 টাকা আছে, খুব যত্ন করে রেখে দিও, খুব সাবধানে। কিন্তু ভবতোষদা, আমি তোমাকে সেদিন অনেক বাজে কথা বলেছি, অনেক খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে।
তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও ভবতোষ। এসব কথা কি? তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি তো কি হয়েছে? আমরা তো খুব ভালো বন্ধু, আর বন্ধু বন্ধুর কাছে কখনো ক্ষমা চাইতে নেই। তাই যেখানে থেকো বন্ধু, ভালো থেকো। আর একটা কথা তোমাকে বলা হয়নি সেদিন মাস্টারমশাই অনুরোধে আমি হয়তো তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু একজনকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, সে হলো আমার ভালোবাসা, আমার নন্দিনী। থাক সে কথা। পত্রলেখা, যদি কোনোদিন কোনো কিছু সাহায্য মনে পড়ে তাহলে মনে রাখবে ভবতোষদা কিন্তু তোমার সঙ্গে আছে। এই যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে পত্রলেখা। এই লড়াই শুধু তোমার। আসি, সাবধানে দেখো, ভালো দেখো। ভবতোষদা কি বলে গেল? ট্রেন আসতে এখন একটু দেরি আছে। আমার ভীষণ ক্লান্ত লাগছে। আমি বরং এক কাজ করি, আমি স্টেশনে বসে এখানে একটুখানি ঘুমিয়ে নিই। কোথায় যাবি তুই? কোথায় যাবি? এই বাচ্চা থেকে পৃথিবীর আলো দেখাবি। এই বাচ্চা হবে রায় পরিবারের বংশধর। কি বলেছিলি আমাকে? হ্যাঁ, আমার বাবাকে কি বলেছিলি? নির্বংশ করবি আমার বাবাকে। চল, কি বলেছিলি? গজেন্দ্র বাবুকে মেরে ফেলবি। তুই আমাকে নির্বংশহার হুমকি দিয়েছিলিস। কোথায় যাবে? পালিয়ে যাবে, আমার চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যাবে। তারপরে এই বাচ্চা আসবে একদিন এই রায় পরিবারে। হ্যাঁ, রায় পরিবারে আসবে এই বাচ্চা। ওই দেখুন ট্রেন আসছে, চলুন এই মালটাকে ট্রেনের লাইনের উপরে ফেলে দিই। সবাই ভাববে ট্রেনে কাটা পড়ে মালটা শেষ হয়ে গেছে। একদম বাবা ঠিক কথা বলেছে, পান্নালা ঠিক কথা বলেছে। ওকে যদি আমরা এই অবস্থায় রেল লাইনে শুয়ে দিই, সকলে জানবে এই গর্ভবতী অবস্থায় পত্রলেখা মারা গেছে। তাহলে পুলিশের বাপও জানতে পারবে না যে এই খুনের পিছনে আমাদের হাত আছে। পান্নালা দেরি নয় তাড়াতাড়ি রেল লাইনে শুয়ে। ট্রেন আসছে তাড়াতাড়ি করুন।
আমি গজেন্দ্র রায় গজরে আমার থেকে হারামি এই পৃথিবীতে একটা কেউ আমি আদিত্যনারায়ণ রায়, যে কাজের একবার দায়িত্ব নিতে আর শেষটা থেকে ছাড়ি না। ওই গজেন্দ্র যে সাম্রাজ্য চালাতে শুরু করেছে তার আমি শেষ থেকেই ছাড়বো। শুধুমাত্র কয়েকটা প্রমাণের অপেক্ষা। কয়েকটা প্রমাণ জোগাড় করতে পারলেই ওই বাপ ছেলেকে আমি এমন ভাবে জেল খাটাবো, সেখান থেকে ওদের লাশটা বেরোবে। লাশ দেখি রেলের উপর কে যেন একটা পড়ে আছে বলে মনে হচ্ছে। এই যে কে আছেন, সরে যান, শুনতে পাচ্ছেন না নাকি? দেখি ট্রেন আসছে তো। উনি কি তাহলে অজ্ঞান হয়ে গেছেন? না না, যেমন করে হোক ওনাকে আমাকে বাঁচাতে হবে। সরে যান। যেমন করে হোক ওনাকে বাঁচানো গেছে, কিন্তু উনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন কেন? আর উনিই বাকে তো পত্র লেখা কথা বল, কথা বল। দেখি সারা শরীরে রক্তে ভেসে যাচ্ছে। না না, যেমন করে হোক ওকে আমাকে বাঁচাতে হবে। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় তোমার পুজো হয়ে গেছে? একটু দরকার আছে, একটু বাইরে যেতে হবে। কিন্তু জানো মা, রাস্তায় বেরোলেই কয়েকটা ছেলে আমার পিছনে খুব লাগে। আমাকে দেখলে টোন টিটকারি করে। তাই এদের বিরুদ্ধে প্রতিবাদ করা খুব দরকার। আর দাদাকে বলে এদের একটা ব্যবস্থা করতে হবে। না না না, খোকাকে সব কিছু বলিস না। যদি প্রয়োজন হয় তুই অন্য রাস্তা দিয়ে যাওয়া আসা করবি, তাহলে সব ঝামেলা মিটে যাবে। খোকাকে এসব কিছু বলার দরকার নেই, আর তোরও কোনো প্রতিবাদ করার দরকার নেই। এসব তুমি কি বলছো মা? প্রতিবাদ করার দরকার নেই মানে? এই তোমাদের মতো মায়েদের জন্য না ওদের সাহসটা দিন দিন বেড়ে যাচ্ছে। আজ টোন টিটকারি করছে, কাল হাত ধরে টানবে, পরশু আঁচল ধরে টানবে। আর তারপরেও যদি প্রতিবাদ না করি তাহলে দেখবে অত্যাচার করে চলে যাবে তোমাদের সামনে। তাই এদের বিরুদ্ধে প্রতিবাদ করা খুব দরকার। আর সেটা আমি করবো। আমি না, তোকে এসব কিচ্ছু করতে হবে না। তোর যদি অসুবিধা থাকে আমি তোর সঙ্গে যাব, তাহলে সব সমস্যা মিটে যাবে। কটা মেয়ের সঙ্গে তুমি যাবে মা? পারবে রাস্তার মধ্যে যেসব মেয়েগুলো প্রতিদিন লাঞ্ছিত হচ্ছে তাদের সবার সঙ্গে যেতে? কি হলো, পারবে না তাই তো? তাই এদের বিরুদ্ধে প্রতিবাদ করা খুব দরকার, আর সেটা আমি করবই। একটা কথা মনে রাখিস, আমরা যতই মুখে নারীর স্বাধীনতা, নারীর শিক্ষা, নারীর প্রগতি নিয়ে কথা বলি না কেন, আমরা যতই মুখে নারীর স্বাধীনতা নিয়ে লড়াই করি না কেন, আসল সত্যিটা হলো এই যে মেয়েরা এখনো কিন্তু পরাধীন। সেটাই তো বলছি মা, আমরা আর কতদিন পরাধীন হয়ে বাঁচবো বলতে পারো? তার জন্য দেশে আইন আছে, আদালত আছে, প্রশাসন আছে। তাই আইনকে নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার আমাদের নেই। আর তাছাড়া আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমরা সবই সংসার নিয়ে সুখে থাকতে চাই, কোনো মূর্খ ঝামেলা জড়াতে চাই না। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো মা। আমরা সারা জীবন নিজেদের সংসার নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যার পরিচয় আমরা আজও জানি না। মানে কি বলতে চাইছিস তুই? তোমার হাতে শাখা পরা, সেদিতে সিঁদুর, প্রতিদিন সকালে উঠে তুমি ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করো। এসব কাজের জন্য মা, কাজের জন্য। তোদের দুই ভাই বোনের জন্য আর তোর বাবার জন্য। বাবা কই আমরা তো এত বড় হলাম, আজ অব্দি বাবাকে দেখতে পেলাম না। সত্যি যদি আমাদের বাবা থেকে থাকেন তাহলে তাকে আজ অব্দি আমরা দেখতে পাইনি কেন মা? কেন মা চুপ করে আছো? কোনো বড় উত্তর দাও কেন? ওরে, সেটা সময় হলে সব দেখতে পারবি, সব জানতে পারবি। না, যতবার এই প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করছি ততবার তুমি সময় ধরে দিয়ে গেছো, কিন্তু আজ তোমাকে বলতেই হবে, সত্যি কি আমাদের বাবা আছেন নাকি এর মধ্যে অন্য কোনো রহস্য আছে? চলো মা, চুপ করে থাকো না, উত্তর দাও মা, উত্তর দাও। সত্যি যদি আমাদের বাবা থেকে থাকেন তাহলে দাও সেই পরিচয়। সত্যি যদি আমরা বেজন্মা না হয়ে থাকি তাহলে দাও
পরিচয়। সত্যি যদি এই সমাজ সংসারে আমাদের কোনো স্বীকৃতি থাকে তাহলে দাও সেই পরিচয়। এই আমার মাথা টিপে দিলাম মা, আজ তোমাকে বলতেই হবে, আমার বলতেই হবে। আমার মাথা টিপে দিলাম, তুমি বলো মা, বলো, চুপ করে দেখো না, বলো। ওরে মা, তাহলে শোন, তোর বাবা ছিলেন একজন ভারতীয় আর্মির মস্ত বড় কমান্ডার অফিসার। খোকার তখন মাত্র 2 বছর বয়স, তুই ছিলিস আমার পেটে। তোর বাবা স্বপ্ন দেখতেন তোকে মস্ত বড় ডাক্তার করে গড়ে তোলার, আর খোকাকে মস্ত বড় পুলিশ অফিসার। কিন্তু হঠাৎ একদিন কিছু সন্ত্রাসবাদী ভারতে ঢুকে নিরীহ মানুষগুলোর উপর ধর্মের দোহাই দিয়ে তাদের নৃশংসভাবে খুন করে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগে যায়। আর তখন সব দায়িত্ব এসে পড়ে তোর বাবার কাঁধের উপর। তারপর তোর বাবার নেতৃত্বে ভারতীয় আর্মির সাহায্যে পাকিস্তান পিছু হটে গেলেও ওই সন্ত্রাসবাদীদের হাতে তোর বাবার শিকার হয়। তারপর কি হলো মা? তারপর জানিস, ওরা তোর বাবাকে টাকার লোভ দেখিয়ে ভারতীয় আর্মির সমস্ত গোপন তথ্য পাচার করতে বলে, কিন্তু তোর বাবা রাজি না হয় একদল মানুষ এসে তোর বাবার উপর চড়া হয়ে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর অনেক খোঁজ খবর করার পর তার কোনো খবর আমি পাইনি। মা, আমি যে শুনছি তাই কি সত্যি মা? তাই কি সত্যি? আরে মা, সত্যি সত্যি। আর সেই জন্যই তো ওই শয়তানদের হাত থেকে তোদের বাঁচাবার জন্য তোদের 2 ভাই বোনকে নিয়ে এই সাহেবগঞ্জে এসে উপস্থিত হয়। কিন্তু এখানে এসেও আমি তার কোনো খবর পাইনি। কিন্তু আমার বিশ্বাস তিনি বেঁচে আছেন, আর একদিন না একদিন তিনি ঠিক ফিরে আসবেন। মা গো, তোমার বুকের ভেতরে যে এত বড় একটা দুঃখের পাথর চাপা আছে তা আমি কখনো বুঝতে পারিনি মা, কখনো বুঝতে পারিনি। সত্যি মা, সত্যি তুমি আমাদের 2 ভাই বোনকে মানুষের মতন মানুষ করেছো। তুমি আমাদের 2 ভাই বোনকে কখনো বাবা আর মা বুঝতে দাওনি মা। সত্যি মা, সত্যি তুমি গঙ্গার মতন পবিত্র, তুমি আকাশের মতন উদার মা। তোমার মতন মাকে পেয়ে আমরা ধন্য মা, ধন্য। ও মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা। তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। সত্যি কাঁদিস না। আমি সত্যি তোর কথা কিছু মনে করিনি। আসলে এসব কথা তো তোদের জানা দরকার, কিন্তু তোরা কষ্ট পাবি বলে আমি এতদিন এই কথা বলিনি। সময় হলে আমি সব বলতাম। কাঁদিস না, আবার কাঁদিস না। আমি তো বলছি তোকে, সত্যি তোর কথা আমি কিছু মনে করিনি রে। আসলে আমি তো মা হতে গেলে এমন অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয় রে। কাঁদিস না। এই দেখেছিস, তোর সঙ্গে এসব কথা বলতে গিয়ে খোকার কোনো খবরই নেওয়া হয়নি। আরে খোকার কোনো খবর পেলি? না মা, দাদাকে সকাল থেকে ফোন করছে কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। আমার চিন্তা হচ্ছে, আমার ভীষণ চিন্তা হচ্ছে। আমার ছেলেটা কাল থেকে ডিউটিতে গেছে, এখনো পর্যন্ত ফিরলো না। তাহলে কি কোনো বিপদ? না, এ হয় না, এ হতে পারে না। মা, এইসব তুমি কি বলছো মা? ওরে, খড়পোড়া গরু সিঁদুরের মেঘ দেখলেই ভয় করে। ঠিক এরকমটা হয়েছিল তোর বাবার সঙ্গে, তাই আমি চাই না আমার খোকার সঙ্গে এরকমটা হোক। মা গো, যার মাথার উপর তোমার মতো মায়ের আশীর্বাদ রয়েছে তার কি কোনো ক্ষতি হতে পারে মা? আমার কিচ্ছু হয়নি মা, কিচ্ছু না। খোকা, তুই ফিরে এসেছিস। হ্যাঁ রে, এত দেরি করলি কেন? তুই জানিস না বাড়িতে তোর মা আছে, বোন আছে, তারা কত চিন্তা করবে। না, কোনো কথা নয়, তুই আমাকে বল, আর কোনোদিন দেরি করে ফিরবি না। না, তুই আমার মাথায় হাত দিয়ে বল, আর কোনোদিন দেরি করে ফিরবি না, বল। আচ্ছা বেশ মা। আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আর আমি কোনোদিনও দেরি করে বাড়ি ফিরবো না। আসলে কি জানো মা, সেদিন আমি ঠিক সময় মতো ডিউটি থেকে বাড়ি ফিরছিলাম, কিন্তু হঠাৎ ওই স্টেশনের সামনে গিয়ে দেখি রেল লাইনের উপর কে যেন একটা পড়ে আছে। সামনে গিয়ে দেখি একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে সেখানে পড়ে আছে। কে বা কারা তার উপর অত্যাচার করে তাকে সেখানে ফেলে দিয়ে যায়। তারপর সেই মেয়েটিকে নিয়ে গিয়ে আমি হাসপাতালে ভর্তি করি। জানো মা, সেই মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল, কিন্তু তার পেটের বাচ্চাটাকে কোনোভাবে বাঁচানো যায়নি। আর বর্তমানে তার কোনো কোথায় মনে পড়ছে না। এখন সে বদ্ধ উন্মাদ, আর মেয়েটি আর অন্য কেউ নয় মা। মেয়েটি আমার স্কুলের বান্ধবী, পত্র লেখা।
বলছিস দাদা? পত্রলেখা পড়ে এমন অত্যাচার, কিন্তু সব করলো কে? এর জন্য দায়ী কারা? সেটাই তো বুঝতে পারছি না রে বোন। তবে একবার যদি সঠিক প্রমাণ পাই, কথা দিচ্ছি তাদেরকে আমি শেষ করেই ছাড়বো। তবে আমার মনে এর পেছনে রয়েছে ওই মহেন্দ্র প্রতাপ রায় আর ওর একমাত্র ছেলে গজেন্দ্র রায় গজনে। নন্দিনী, সব কথা শুনলি তো? আর তুই প্রতিবাদ করার কথা বলছিলিস না? ওরে, এটা হচ্ছে অবক্ষয়ের খুন ধারা পৃথিবী। এখানে চারিদিকে হিংসার হাতছানি, প্রলোভনের পাগলামি। এখানে নারী জাতির কোনো সুরক্ষা নেই রে মা, কোনো সুরক্ষা নেই। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো মা। এতে ছেড়ে বিবেক সেতু না মনুষ্য থেকে আজকাল কেউ দেখতেই পাচ্ছে না। এগুলো আজ কেমন হারিয়ে যাচ্ছে। তাই তো সবাই এগুলোকে দুপাই মারিয়ে কেমন ওই নৈরাজ্যের দিকে চলে যাচ্ছে। বন্ধ কর, দয়া করে তোদের এই নাইনিতে আদর্শের কথাগুলো এখন বন্ধ কর। আমি শুধু বাড়ি এসেছিলাম আমার খবরটা জানাতে। ওইদিকে ওই মেয়েটা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমাদের উচিত ওই মেয়েটার পাশে গিয়ে দাঁড়ানো। হ্যাঁ, তুই ঠিক বলেছিস কোকা, তুই ঠিক বলেছিস। সত্যি মেয়েটা আজ বড় অসহায়। তাই আয় আমরা সবাই মিলে ওই মেয়েটার পাশে গিয়ে দাঁড়াই। এই তেলে দা দা বলছি দা দা বেরো বেরো। একদম আসবি না, একদম আসবি না। এলে কিন্তু আমি বকবো। হ্যাঁ লুহবতী দাঁতে তেতবতী তুল, লুহবতী দাঁতে তেতবতী তুল। আমার ঠান্ডে বললে, আমার ঠান্ডে আমরা দুজনে বলি ওই দেখ কি সুন্দর তাঁদুতে ফুল ফুটেতে তাদম তালাইতে হাতি নাতি ধুলা নাতি ধুলা বলে নেবে। বল বল আমরা দুজনে বলি, আমরা দুজনে কি বললি? ববি না তুই আমার তাহলে ববি না। বেরো বেরো, একদম আপনি না। পত্রলেখা, তুমি কেমন আছো পত্রলেখা? ও তুমি 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 এতে তো, তুমি এতে তো। জানো তো আমার এখানে থাকতে একটু ভাল লাগে না। আমার এখানে থাকতে একটু ভাল লাগে না। আমি বাইরে যাবো। ওই ছুটু দাদে আমি দেবো। তারপর ওই তো ধার দিলে বলে আমি এমনি তাহলে বাজে যাবো। আমি এমনি তাহলে বাজে যাবো। তোমাকে ওখানে নিয়ে যেতে তুমি এসেছি। ওই খোলা আকাশের নিচে বিশুদ্ধ বাতাসে তুমি আপন মনে খেলে বেড়াবে। ওই তাতে পিছনে আর ফুল ফুটেছে। ওই ফুলগুলো নিয়ে আমি খেলা করবো। ওই দেখো তো দর ওই নদীতে জলগুলো নিয়ে আমি দলু হবো, আমি দলু হবো। আমার এলেটা দুটো ছিন হবে। আর এই ছিনগুলো নিয়ে না, এই ছিনগুলো দিয়ে দেবো। আমি দুধ দিয়ে দেবো। কিন্তু আমার একটা থিন আছে, আর একটা থিন নেই কেন? আমার লাগতে দিন আছে, আমার লাগতে দিন নেই। আমার তো ভালো, আমাকে তো মেলে থিন তুলে দাও। আমার তো ভালো, তুমি শান্ত, বুঝতে পারছিস
দেখতে পাচ্ছিস বোন পত্রলেখার কি অবস্থাটা হয়েছে তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি। এমন একজন মানুষ থাকতে পারে আমি কখনো ভাবতে পারিনি। একটা গর্ভবতী মেয়ের উপর এমন অত্যাচার করতে তার বেবিকে একটু বাঁচো না। এই বোন, বন্যার বোন, ওকে সারা জীবন এরকমই থেকে যাবে, ওকে কোনোদিনও ভালো হবে না। বন্যার বোন, চুপ করে থাকিস না। বন্যা, নারী দাদা না, ওই পঞ্চকে সুস্থ করতে আমি আপ্রাণ চেষ্টা করব। চেষ্টা নয় রে বোন, চেষ্টা নয়, তোকে যেমন করে হোক ওকে সুস্থ করতেই হবে। বল বল, তুই সুস্থ করবি? বল রে বোন, বল। জানি দাদা, জানি আমাকে যেমন করে হোক যেভাবে হোক ওই পঞ্চকে সুস্থ করতেই হবে। ডাক্তার হিসেবে জানি এর একটু উপায় আছে, তাতে যদি পত্রলেখা সুস্থ হয়ে ভালো, নইলে ওকে সারা জীবন ওর মাঝ হয়ে থাকতে হবে। বল না দাদা, বল, তুই একটু আমাকে সাহায্য করবি? বল না দাদা, বল, সাহায্য করবি? বল না। করবো বোন, করবো। ওই পত্রলেখাকে সুস্থ করতে প্রয়োজনে আমি আমার জীবন দিতেও রাজি আছি রে বোন। বল বল, আমাকে কি করতে হবে? তুই শুধু একটিবার বল রে বোন, বল না রে, বল আমাকে কি করতে হবে বল। এই পত্রলেখা, ও মা পত্রলেখা, এই নাও মা, জলটা খেয়ে নাও। না আমা তুমি না ওই দলটার মধ্যে না তুমি কি দাও না দেওয়া, তাহলে আমিও বলে দেবো, আমি বাচ্চাটাও বলে দেবো। এসব কি বলছিস পত্রলেখা? ভুলভাল নামে ডাকবি না, এত ভুলভাল নামে ডাকবি না। আমি হলাম বে তাতে আগে, আমি হলাম বে তাতে আগে, আমি হলাম বে তাতে আগে। মাদা আমার গালটা তিন চন্দনে চটকে দাও মা। আমা আমার ওগো ঠাকুর, পত্রলেখার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। ওগো ঈশ্বর, তুমি এই পত্রলেখার যন্ত্রণা থেকে তুমি ওকে মুক্তি দাও ঠাকুর, মুক্তি দাও। মা, দাদা, তোমরা যদি সবাই এইভাবে ভেঙে পড়ো তাহলে আমি কেমন করে পঞ্চকে সুস্থ করবই? শোন দাদা, শোনো মা, যেমন করে হোক যেভাবে হোক ওই পত্রকে আমাকে সুস্থ করতেই হবে। আমরা সবাই মিলে প্রস্তুত একদম আপনি না এলে না তেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো। আমি আমার বাবার টাতে চলে যাবো, আমি আমার বাবার টাতে চলে যাবো। মা, ও মা, তুমি আমায় ছেলে চেও না মা। মা, ও মা, তুমি আমায় ছেলে চেও না মা। মা, ও মা, দুল বাটা ছেলে তোতে ফেলে আমার দাও দায় নাকি। তুই তো আমার সোনা, তুই তো আমার মানিক, তোতে ফেলে আমার দাওয়া দায় নাকি। এমন তো না মনে ফেলে তুই তোলে দিদি দিদা
আধার দিদি যায় এখন আমার এই ফোটালা নেই তো আলটি তুই ধাবলো দিয়ে ঠাডাই তোতে ঠান্ডা দিয়ে তুই সালে কি ভেবেছিলি বে? কি ভেবেছিলি আমি তোকে বিয়ে করবো তাই না রে? আরে না রে, আমি গজেন্দ্র রায় গজনে, আমার চেয়ে হারামি এই পৃথিবীতে একটা কেউ দেখেনি। চল ফোন। এই সালে কি বলেছিলে আমার বাবাকে? কি বলেছিলে আমার বাবাকে নির্বংশ করবি তাই না রে? আরে না রে সালে, মরবে তুই, তার সঙ্গে মরবে তোর ওই পেটের বাচ্চাটা। পত্রলেখা, পত্রলেখা উঠ, ও উঠ পত্রলেখা, টাকা টাকা আমার দিকে টাকা, কথা বল, কথা বল, বল বল দেখি, বল আমি কে, বল বল বল, হ্যাঁ বল বল আমি কে, বল। কিন্তু আমার গর্ভের সন্তান, এই আদিত্য, আমার সন্তানের কি হয়েছে? কি হয়েছে? চুপ করে থাকিস না, বল। এই এই আদিত্য, আমার সন্তান কোথায়? এই আদিত্য, চুপ করে থাকিস না, বল আমার সন্তানের কোথায়? সন্তানকে ওরা মেরে ফেলেছে। না, এ কিছুতেই হতে পারে না। আমার সন্তানকে কেউ শেষ করে দিতে পারে না। আমার সন্তানের কোনো ক্ষতি কেউ করতে পারে না। আমার সন্তানের কেউ ক্ষতি করতে পারে না। কেউ না, কেউ। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? ওই গজেন্দ্র রায়কে মারতে। कालिकरणवदना विनिस्कन्ता शिवासिनी विचित्रकण्टकधारा नरमालाभूषणा युद्धकर्मपरिधाना शुष्कमांसाति भैरवा अतिविस्तारवदना जिह्वलालभीषणा त्रिवर्णरक्तनायना नादपुरगतिमुखा ॐ ह्रीं ह्रीं चामुण्डारूपाय दुर्गाय नमः ॐ ह्रीं ह्रीं चामुण्डारूपाय दुर्गायै नमः ॐ ह्रीं ह्रीं चामुण्डारूपाय दुर्गायै नमः। না না পত্রলেখা না, তোকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আমি এফআইআর রেডি করে রেখেছি, তুই শুধু সেখানে একটা সই করে দে। তারপর দেখ ওই বাপ ছেলেকে মারতে মারতে আমি তোর পায়ের সামনে এনে ফেলবো। কিন্তু তাতে কি হবে আদিত্য? তাতে কি হবে? আমার সেই গর্ভের সন্তানের আত্মা কি শান্তি পাবে? আমার গর্ভের সন্তানের আত্মা যখন চিৎকার করে বলবে, মা মা গো, আমি কি অন্যায় করেছিলাম, কি ক্ষতি করেছিলাম, কি দোষ করেছিলাম, কেন আমাকে বকালে মরতে হলো, তখন আমি কি উত্তর দেব? যখন আমার সন্তান চিৎকার করে বলবে, মা মা গো, যারা আমাকে অন্যায় ভাবে শেষ করে দিল, কেন তুমি এখনো তাদেরকে বাঁচিয়ে রেখেছো? কেন তুমি এখনো তাদেরকে শাস্তি দিতে পারোনি? তখন আমি কি উত্তর দেব? যখন বলবে ওই শয়তানগুলোকে কেন তুমি এখনো নিজের হাতে শাস্তি দাওনি মা, তখন আমি কি উত্তর দেব? তোরা কি চাস, তোরা কি চাস মুখ লুকিয়ে বাঁচুক এই পত্রলেখা? না পত্রলেখা না, তুমি বাঁচবে নতুন ভাবে, নতুন সাজে ওই গজেন্দ্রকে শাস্তি দেবে। ওই শোনো, মন্দির থেকে বেজে উঠেছে উলুধ্বনি শঙ্খধ্বনি। মা মন্দির থেকে ডেকে ডেকে বলছে, ওঠো জাগো, কোথায় পাবো সেই শক্তি? কোথায় পাবো সেই সাহস? কে আমাকে দেবে সেই শক্তি? কে আমাকে দেবে সেই সাহস? আমি দেব তোকে সেই শক্তি, যে শক্তি দিয়ে মহিষাসুরকে
বধ করেছিল দেবী দুর্গা হয়ে, শম্ভু নিশম্ভুকে বধ করেছিল মা চণ্ডী হয়ে, আর রক্তবীজের সমস্ত রক্ত পান করে তাকে ধ্বংস করেছিল মা কালী হয়ে, তেমনি আমি আমার সমস্ত শক্তি দিয়ে তোকে তৈরি করলাম নিমণ্ড মালিনী দেবী চামুণ্ডা